স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক লোটন একরাম। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন পরিচয় করিয়ে দেব তাদের। চলুন শুরুতেই কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের খবরের শিরোনাম দেখে নিই। শুরুতেই প্রথম আলো। ভারত থেকে ১৫০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি। চট্টগ্রামে ৭ বছরের শিশুর নামে অপহরণের মামলা নিল পুলিশ, ৩ দিনেও মেলেনি মুক্তি। দেশের মানুষ ১৯৭১ সালে তাদের দেখেছে, তারেক রহমান। স্থানীয়রা চাঁদা দাবি করেছে, বলার পর বরিশালে তোপের মুখে এবি পার্টির ফুয়াদ। বাংলা ট্রিবিউন। খালেদা জিয়ার অবস্থা আগের মতোই আছে, ডাক্তার জাহিদ। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের। শিক্ষা ভবনের সামনে রাতভর অবস্থান, কর্মসূচির ঘোষণা শিক্ষার্থীদের। BDNews24.com। ৩ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি। খালেদার লন্ডন যাত্রা, মঙ্গলবার সকালে নামার অনুমতি পেল এয়ার অ্যাম্বুলেন্স। অনার্স ও মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তির সুযোগ, নতুন নীতিমালা প্রকাশ। এই ছিল দেশের প্রধান অনলাইন নিউজ পোর্টালগুলোর সংবাদ শিরোনাম এই মুহূর্তের। লোটন একরাম, একটি খবরে একটু যদি আমরা নজর দেই, বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতোই আছে, ডাক্তার জাহিদ এটি বলেছেন, এবং কোনো নতুন আপডেট নেই, যে কারণে ব্রিফিংও হয়নি। মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি জাহিদ হোসেনের বরাত দিয়ে এই তথ্যটি গণমাধ্যমে বলেছেন। আপনার একটু মন্তব্য আশা করছি, আলোচনাটা শুরু করব আমরা। ধন্যবাদ একাত্তর জার্নালের দর্শক, আমার সহ আলোচকদেরকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে আমরা যতটুকু জানি, মানে আজকেও ওনার অবস্থান প্রায় আগের মতোই স্থিতিশীল অনেকটা। তো আমরা রাত 10টার দিকে যে খবরটি পেয়েছিলাম সেটা হলো যে ওনার যে সিটি স্ক্যান করা হয়েছিল সেই সিটি স্ক্যানটা ভালো, হ্যাঁ, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে মেডিকেল বোর্ডও রাত 9টা বসার কথা। তো মেডিকেল বোর্ডের বৈঠকে ডাক্তার জোবাইদা রহমানও অংশ নেবেন। তো মেডিকেল বোর্ডের বৈঠক সম্পর্কে এখনও কোনো আপডেট এখনও জানানো হয়নি। তো সেক্ষেত্রে আমরা যতটুকু জানি ওনার মানে অবস্থা মিডিয়া সেলের মাধ্যমে যতটুকু মানে স্বাভাবিকের কথা বলা হয়েছে সেটাই আছে। এদিকে আরেকটি খবর আসছে, সেটা হলো যে ওনাকে যে লন্ডন নেওয়ার জন্য যে আর অ্যাম্বুলেন্সের কথা বলা হচ্ছিল, সেটা আগামী মঙ্গলবার সকাল 8টায় ঢাকা এয়ারপোর্টে নামার অনুমতি পেয়েছে। তো সেক্ষেত্রে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার যে প্রস্তুতি সেটাও আছে। এইদিকে তার মানে ডাক্তাররা ক্লিয়ারেন্স না দেওয়া পর্যন্ত, মেডিকেল বোর্ড ক্লিয়ারেন্স না দেওয়া পর্যন্ত তার জার্নিংয়ের যে দখলটি, সে দখলটি কাটানোর মতো তার ফিজিক্যাল ফিটনেসটা যদি না থাকে, তাহলে ডাক্তার অনুমতি দেবেন না। তবে এদিকে আমরা আরেকটি মানে বিশ্বস্ত একটা সূত্রে জানতে পারলাম যে বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহী নন। তো সেক্ষেত্রে এই আগ্রহী নন, তারপরেও যেহেতু আগে আগ্রহী ছিলেন না, আগেও আগ্রহী, মানে খুব একটা উনি দেশে চিকিৎসাটা নেওয়ার পক্ষে এখন, এবং বিশেষ করে যে লম্বা জার্নি, এই জার্নিংয়েটা একটু রিস্ক ওনার জন্য। তো উনি নিজে, আমি যতটুকু আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম, উনি একটু না যাওয়ার ব্যাপারে ওনার একটু আগ্রহ আছে। তো তারপরে মেডিকেল বোর্ড সাজেস্ট করলে তো অবশ্যই ওনাকে নিয়ে যাবে। তো এখনও পর্যন্ত মেডিকেল বোর্ড, আজকে রাতের যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড এখনও পর্যন্ত কোনো মানে আপডেট দেননি। তো আপডেট দিলে জানা যাবে ওনাকে লন্ডনে নেওয়ার মতো উনি উপযুক্ত কিনা। তো সেক্ষেত্রে আপনার এদিকে যদি মঙ্গলবার আগামী পরশু যদি এয়ার অ্যাম্বুলেন্স আসে রাত সকাল 8টায়, সেটা রাত 9টা পর্যন্ত অবস্থান করবে, এয়ারপোর্টে করতে পারবে রাত 9টা পর্যন্ত। তার মানে ধরে নেওয়া যায় যদি ডাক্তাররা আপনার মেডিকেল বোর্ড যদি সিগন্যাল দেয়, তাহলে আগামী মঙ্গলবার ওনাকে হয়তো যদি মানে সব কিছুর মানে অনুকূলে থাকে, হয়তো লন্ডন নেওয়া হতে পারে। জি, সেই খবরটাও তো আমরা দেখলাম। আমরা একটু অতিথিতে যুক্ত করে নেই। কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি।
কে এম আতিকুর রহমান সহকারী মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এস এম সাইফ মোস্তাফিজ যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আমরা যে খবরটি নিয়ে আসলে শুরু করেছি এটি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক একটা ছোট্ট আপডেট আমরা আসলে জেনে নিলাম। আমাদের মূল আলোচনার বিষয় যে আজকে অনেকগুলো পত্রিকা জোট রিলেটেড অনেকগুলো খবর দিয়েছে, বিশেষ করে সবচেয়ে বড় আপডেট হচ্ছে এনসিপি আজকে জোটের ঘোষণা দিয়েছে এবি পার্টির সঙ্গে এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে। একটু এস এম সাইফ মোস্তাফিজ, আপনাদেরকে অভিনন্দন, আপনারা জোটে যুক্ত হয়েছেন শেষ পর্যন্ত। কি পরিকল্পনা করেছেন জোট নিয়ে? এই যারা এখন জোটে যুক্ত হলেন আপনারাই কি আছেন নাকি জোটের পরিধি বাড়ানোর আলোচনাও এর মধ্যে চলছে? ধন্যবাদ আপনাকে। আমার সহযোগী যারা আছেন এবং যারা দেখছেন টিভির পর্দায় তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আসলে একটি ঐতিহাসিক একটি দিন আজকে আমরা পার করলাম। বিশেষ করে আমরা যে আমাদের রাজনীতির শুরু থেকে আমরা বলছি যে আমরা আসলে একটা পরিবর্তনের রাজনীতি করতে চাই এবং আমরা যে সংস্কারটা চাচ্ছি, সিস্টেমেটিক পরিবর্তনটা চাচ্ছি, সেই লক্ষ্যে আসলে আমাদের রাজনীতির জায়গা পরিধি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং এই লড়াইয়ে আসলে আমরা দেখতে পেয়েছি যে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির মতো আরো অনেকগুলো রাজনৈতিক দল আছে যারা আসলে সমানভাবে সেই চিন্তার জায়গাটায় লাইন আছে এবং আমরা ঐক্যমত্য কমিশনে দেখেছি। তো সেই জায়গা থেকে অনেকদিন ধরে আলাপ আলোচনা হচ্ছিল এবং অবশেষে আমরা তিনটি দল আসলে একসাথে একটি ঐক্যজোট করতে পেরেছি, আমরা যেটির নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। এবং আজকে আমরা এটিও উল্লেখ করেছি যে এই আলোচনাটি আসলে সামনের দিকে আরো চলমান থাকবে এবং আমরা আশা করছি আরো কিছু রাজনৈতিক দল যারা আসলে মানে সংস্কার এবং বিচার প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে যারা আসলে নতুন রাজনীতিটা আসলে করতে চায়, সেই লক্ষ্যের কিছু রাজনৈতিক দল আমাদের সাথে অংশ নেবেন এই জোটে। আচ্ছা, আপনাদের এই জোটটা কি আসলে ভোটের জোট নাকি আপনারা যেটা একটা রাজনৈতিক জোট হিসাবে একটা স্থায়ী জোটের দিকেই যাচ্ছেন? মানে এটার পরিধিটা কি আসলে? এটার পরিধিটা মূলত আমরা যে পরিবর্তনের কথা বলছি, যে সংস্কারের কথা বলছি, বিচারের কথা বলছি, সেই প্রসঙ্গে জোটটি করা। তবে এটা তো অবশ্যই ইলেকশনের আগে ইলেকশনের একটা সমঝোতার জায়গাটাও থাকবে, সেটা এখনো আমরা পরিষ্কার করে বলতে পারছি না কারণ এটা নিয়ে এখনো আলাপ আলোচনা চলছে। আমরা ইন্ডিভিজুয়াল রাজনৈতিক দল হিসেবে 300 আসনের জন্যই আমরা প্রার্থীর তালিকা চূড়ান্ত করছি। আশা করছি আগামীকালকে আমাদের সম্ভাব্য 100 জনের প্রার্থী তালিকা হয়তো আমরা ঘোষণা করতে পারবো এবং পর্যায়ক্রমে এটি 300 আসনের দিকে যাবে এবং অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে তারাও ইন্ডিভিজুয়ালি আসলে সেই দলগুলোর সক্ষমতা অনুযায়ী তারা তাদের সেই প্রিপারেশনটা নিচ্ছে। মোটা দাগে এটা মূলত আসলে আমাদের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের যে পরিবর্তন সংস্কার সেটার জন্য এই জোটটা করা হয়েছে। তবে আসলে এই জোটের ক্ষেত্রে সামনের দিনে নির্বাচন প্রসঙ্গে কিছু আসনের ক্ষেত্রে হয়তো বা একটা সমঝোতার জায়গা তৈরি হতে পারে একে অপরের প্রতি, সেটা এখনই আসলে ক্লিয়ার করে বলা যাচ্ছে না। আপনারা বলেছেন যে একক দলীয় প্রতীকে একটা দলীয় প্রতীকে এই জোট থেকে নির্বাচনের একটা বক্তব্য রেখেছেন, সেটা আসলে কিভাবে সম্ভব? আরপি অনুযায়ী তো যার যার দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। এটা একটা আমাদের ধরেন একটা অভিপ্রায়ের জায়গা, এটা প্রোগ্রামে উল্লেখ করা হয়েছে। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর স্বতন্ত্র জায়গা থেকে আসলে উচিত নিজস্ব মার্কাতেই ইলেকশন করা। তবে যদি আসলে মতামতের জায়গা বা মোটামুটি কার্যক্রমের জায়গাও এক হয়ে যায়, সেক্ষেত্রে একটি বৃহৎ রাজনৈতিক দল হয়ে একটি রাজনৈতিক দলের আন্ডারে এসে আসলে রাজনীতিটা করাও যেতে পারে, সেটা ভবিষ্যতের দিকে আমরা রেখে দিচ্ছি। না মানে এই প্রক্রিয়াটা কিরকম? মানে আপনারা কি এই 3 দল তখন এক দল হয়ে নির্বাচন করবেন না? মানে সিস্টেমটার কিরকম? এটা একটা প্রক্রিয়া, সেটা হতে পারে, মানে এটা যে আমি বলছি যে এটা হবে বা এই প্রক্রিয়া প্রসঙ্গে আসলে এই কথাটি বলা হয়েছে তা কিন্তু নয়। কিন্তু আমি ব্যক্তিগত যেটা আমার মতামত, সেটা যদি আসলে আমরা সার্বিক দিক দিয়ে একরকম চিন্তা করতে পারি, সেই জায়গা থেকে তো একটি রাজনৈতিক দলও একসাথে হতে পারে। তো সেক্ষেত্রে তখন তো মার্কার ইস্যুটা থাকবে না। আবার যদি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শী জায়গা ভিন্ন হয়, সেক্ষেত্রে ভিন্ন মার্কায় ভিন্ন মতাদর্শ নিয়ে রাজনীতি করে ইলেকশন করতে পারে। আচ্ছা, লুটন একদম কোনো প্রশ্ন যদি থাকে সাইফ মুস্তাফিজের কাছে, নইলে
মন্তব্য আশা করব। আপনাদের এই জোট মানে শেষ পর্যন্ত কি জামাত অথবা বিএনপির সঙ্গে কি আসন সমঝোতা কি হওয়ার সম্ভাবনা আছে কি? না, সেটার সম্ভাবনা নেই। আমাদের আহ্বায়ক সাহেব আজকে কিন্তু ক্লিয়ার করেছেন যে এরকম অনেক রকম অফার বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসছে, তবে আমরা শ্রদ্ধার সাথেই সেটা প্রত্যাখ্যান করে আসলে আমরা জনগণের জন্য রাজনীতিটা করতে চেয়েছি এবং চাচ্ছি, এটাই আমাদের মূল লক্ষ্য। সেক্ষেত্রে জনগণ যদি আমাদের উপর বিশ্বাস রাখে, আস্থা রাখে, তারা হয়তো 300 আসনে আমাদেরকে জয়ী হিসেবে আনতে পারে, আবার হয়তো একটি আসনেও না আনতে পারে, কিন্তু আমাদের যে লড়াই সেটা আমরা চালিয়ে যাব এবং আপোষহীন থেকে কোন রকম কোনো কিছুতে আসলে আমরা নেগোসিয়েশন কম্প্রোমাইজ না করি বাংলাদেশ প্রশ্নে আমরা রাজনীতিটা করে দিতে চাই। জি, কামরুজ্জামান রতন, বিএনপির সঙ্গে তাহলে এনসিপির যে কথা চলছিল ভিতরে বাইরে, সেটা আপাতত বন্ধ। রাজনৈতিক জোট যেটা নির্বাচনের প্রারম্ভিকভাবে বিভিন্ন দলের সাথে, সেটা মতাদর্শের প্রশ্নে হোক, বিভিন্ন নৈতিকতার মানদণ্ডে জোট হতে পারে আবার নাও হতে পারে, এটাকে বড় করে দেখবার বা হতাশ হওয়ার মতো এখনো কোনো পর্যায়ে আমি মনে করি নাই যে এখনো চলে আসছে। তবে নির্বাচন যখনই হবে, নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেক কিছু কিন্তু চমক থাকে। তা আমি মনে করি যে এখন যে ভাঙা গড়ার খেলা বা আদর্শগতভাবে এনসিপি, এবি পার্টি বা রাষ্ট্র সংস্কার যে দলটাতে এক হয়েছে, সবাই তো লড়াই সংগ্রামে ছিল। তো আমরা যে কোনো জোট বা তাদের উদ্দেশ্যকে আমরা অবশ্যই স্বাগত জানাই, এবং সেটা স্বাধীনতার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বিশেষ করে জুলাইকে আমরা ধারণ করে যেই আমরা উদ্যোগটা নিব এবং আগামী দিনে বাংলাদেশে একটা পরিবর্তন, সংস্কার বা বিচারের প্রশ্নে বাংলাদেশকে যেই মাপকাঠিতে আমরা নিয়ে যেতে চাচ্ছি সবাই মিলে, সেইখানে জোটের মানে যার সাথে হোক, সেটা আমরা হতাশ হচ্ছি না। সর্বোপরি মানুষ যার উপর আস্থা। তবে আমি মুস্তাফিজ ভাইকে আমি একটা ব্যাপারে স্বাগত জানাই, যে ওনাদের যে মানসিকতা এবং দৃঢ়তা, সেটা কি যে আমরা 300 সিটও জিততে পারি, আবার একটা তো না জিততে পারি। তো এই যে মনোভাবটা সত্যিকার ভাবে যদি এটা হৃদয়ের ধারণকৃত বিশ্বাস হয় এবং এটা থেকে যদি তারা পথ চলা শুরু করে, আমার মনে হয় এই পথ চলাটা মানুষ স্বাগত জানাবে এবং আমরা আমাদের দলগতভাবে জাতীয়তাবাদী দল থেকে তাদেরকে এই একটা সুন্দর আপনার কাছে প্রশ্ন থাকবে নিশ্চয়ই লোটন একরামের। একটা বিরতি থেকে ফিরে আমি আলোচনাটা একটু কন্টিনিউ করব। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছে, একাত্তর জার্নালের সঙ্গে পাবো আশা করি। আমরা যে আলোচনায় ছিলাম রাজনীতিতে জোট, একজনের কথা আমরা একটু শুনে নিই। কে মাতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আরেকটি জোট যে বিএনপি এবং তার সমমনাদের একটি যে যুগপৎ আন্দোলন ছিল, তাদের একটি জোটের আলোচনা আছে। একটি জোট এনসিপি আজকে করেছে। আরেকটি জোটের কথা আগামীকালকে বলা হচ্ছে, যেটা জাতীয় পার্টি একটি অংশ, তারা আর অপর কয়েকটি দল মিলে করতে পারে। আরেকটি জোট জামায়াত সহ 8 দল নির্বাচন করবে সমঝোতার ভিত্তিতে, হামিদুর রহমান আজাদ মন্তব্য করেছেন এর আগেই। আপনারা আন্দোলনে আছেন, ইসলামী ঐক্যজোটও সেই 8 দলের মধ্যে অন্যতম একটি দল। আপনাদের মধ্যে সমঝোতা এবং যে জোট, এই দুটোর মধ্যে আসলে কি ধরনের কি হচ্ছে? আপনারা আসন ভাগাভাগি করেছেন নাকি এখনো সেটা নিয়ে আলোচনা চলছে? সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই, একাত্তর টিভি সহ যারা দেখছেন তাদেরকে এবং আমার সহ আলোচকদের ধন্যবাদ। আমাদের বিষয়টা খুবই স্পষ্ট, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ ইতিমধ্যে ক্লিয়ার করেছেন এবং গতকালকে আমাদের শেষ হয়েছে 7টি বিভাগে বড় ধরনের 7টি সমাবেশ হয়েছে 8 দলের উদ্যোগে। সেখানে 8টি দলের শীর্ষ নেতারা বক্তব্য রেখেছেন। আমাদের এই যে যুগপৎ আন্দোলন আমরা বলছি, এটা জোট না। আমাদের উদ্দেশ্য হলো, আমরা 5টি দাবি নিয়ে আন্দোলন করছি এবং এই দাবিগুলোর পরিসমাপ্তি হলো একটা সফল জাতীয় নির্বাচন। মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন একটি সুন্দর নির্বাচন দিবেন, আমরা আশা করি যে ঐতিহাসিক একটি নির্বাচন হবে। গত 17 বছর যেই অপ্রাপ্তি ছিল ভোটের ক্ষেত্রে, এটা যাতে আমাদের মধ্য থেকে চলে যায় এবং সবাই আমরা নির্বাচনকে গ্রহণ করতে পারি, এরকম একটা লেভেল প্লেইং ফিল্ড
আমাদেরকে সরকার দিবেন, নির্বাচন কমিশন দিবেন, আমরা এটাই প্রত্যাশা করি। তো সেই নির্বাচন যদি হয়, সেই নির্বাচনের পরিবেশ আমরা দেখি যে হ্যাঁ লেভেল প্লেইং ফিল্ড হয়েছে বা সেই ধরনের নির্বাচন হচ্ছে, তাহলে আমরা 300 আসনেই আমাদের এই 8 দল সমঝোতা ভিত্তিক নির্বাচন করবে। অর্থাৎ 8 দলের যেই দলের প্রার্থী যেখানে থাক না কেন, সেখানে অন্য কোনো দলের প্রার্থী থাকবে না এবং স্ব দলের প্রতীকেই সবাই নির্বাচন করবে। এভাবে আমরা 300টি আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবো ইনশাআল্লাহ। জি, লোটন একরাম, কোনো যদি প্রশ্ন না থাকে তাহলে এই না, আসলে নির্বাচনকে সামনে রেখে যে জোট গঠনের তৎপরতা, এখানে দেখা যাচ্ছে মূলত আপনার 4টি জোটের কথা আলোচিত হচ্ছে। এর মধ্যে বিএনপির যে জোট বা সমমনা, তারা দীর্ঘদিন ধরে সরকার বিরোধী আন্দোলনে প্রায় 40টি দল মানে একসঙ্গে যুগপৎ আন্দোলন করে তারা আগের থেকেই জোটটা বহাল আছে। এক্ষেত্রে শুধু নতুন 3টি জোট, একটা জামাত যে 8টি দলকে নিয়ে, এদিকে এনসিপি আজকে 3টি দলকে নিয়ে, তারপরে জাতীয় পার্টি কালকে করতে পারে, নতুন 3টি জোট গঠন হচ্ছে। তো এক্ষেত্রে আসন যে মানে বন্টন যেটা নিয়ে নির্বাচনী জোটটা, তো মূলত আসন ভাগাভাগিটাই, এবং যে দল ক্ষমতায় আসবে সে দল তাদেরকে সরকারি অংশগ্রহণ বা নেওয়ার বিষয়গুলো দর কষাকষিগুলো হয়ে থাকে। এক্ষেত্রে পদ্মার আড়ালে যেটা আপনার তাদের মধ্যে সমঝোতা হচ্ছে, এই সমঝোতার মধ্যে গত 2-3 দিন আমরা যেটা দেখলাম, এখানে রতন ভাই আছে আমার বিএনপির নেতা, বিএনপির এইখানে যারা দীর্ঘদিন বিএনপির সঙ্গে যারা আন্দোলন ছিল, মাঠে ছিল, এই দলগুলোর মধ্যে এই দলগুলোকে মানে তাদের প্রত্যাশিত আসন দেওয়া সম্ভব হচ্ছে না বলে আমরা জানতে পারছি। এবং এই দলগুলো ইতিমধ্যে প্রকাশ্যে তারা বাইরে প্রতিক্রিয়া ব্যক্ত করছে। তারা বলছে বিএনপি তাদের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছেন, এবং মানে এই বিশ্বাস ভঙ্গটা মানে তারা মানে যেখানে তাদেরকে হয়তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় যে প্রভাবশালী নেতা যারা বিভিন্ন মানে তাদের শরিক দলগুলোর যে সভাপতি সেক্রেটারি মিনিমাম তারা অন্তত তারা মনোনয়ন, তারা ওই আসনে মানে তাদেরকে আসন দেওয়া হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সভাপতি সেক্রেটারি অনেকে আসন তাদেরকে দেওয়া সম্ভব হচ্ছে না। বিএনপিরও ওইসব আসনে অনেক প্রভাবশালী কেন্দ্রীয় নেতা আছেন, তারপরে ভৌগোলিক নানান হিসাব নিকাশ করে বিএনপির পক্ষে ওই আসনগুলো ছাড়া সম্ভব হচ্ছে না। তো এক্ষেত্রে এই শরিকরা ইতিমধ্যে প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে তাদের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গের যে কথা বলা শুরু করেছেন। মনে হয় এটা তাদের এই যে জোটের যে ঐক্যটা, এটা সম্ভবত আগামী কয়েকদিনের মধ্যে কিছুটা মানে আরো চ্যালেঞ্জ পড়ে যাবে এই ধরে রাখা। এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করবে এটা আমি রতন ভাইয়ের কাছ থেকে জানতে চাই। রতন ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি যদি একটু সাইফ মুস্তাফিজের কাছ থেকে আসি, কারণ একটু রিলেটেড। কারণ একটা আলোচনা আছে সাইফ মুস্তাফিজ যে গণ অভ্যুত্থানের পর তরুণদের দল এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদ এবং আরও কয়েকটি দল মিলে তৃতীয় একটা শক্তির একটা আলোচনা ছিল। আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন যে আরও অন্যান্য দলগুলো এখানে যুক্ত হতে পারে, আপনাদের এই পরিধিটা বাড়তেও পারে। বিএনপির সঙ্গে অনেকে নাখোশ আছেন এখন পর্যন্ত। যদি বিএনপির সঙ্গে তাদের বনিবনা না হয়, বিএনপি বড় দল, নানান জায়গায় যেরকম লোটন একরাম বলছিলেন যে অনেক প্রভাবশালী নেতা আছেন, তাদেরকে বসানোটা কঠিন। সেই সমস্ত স্ট্র্যাটেজিক জায়গায় এই ধরনের দলগুলো, বিশেষ করে গণ অধিকার পরিষদ সহ যে অন্য দলগুলো, তাদের সঙ্গে কি আপনাদের আলোচনাটা এখনো চলছে? আমি তো বললাম যে আরো অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনাটা চলছে। আমি স্পেসিফিকলি নাম উল্লেখ করতে চাচ্ছি না, যেহেতু এখন এটা ইন্টারনাল আলাপ আলোচনা চলছে। তবে বেশ অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা চলছে যারা ফ্যাসিবাদ বিরোধী আমলে আসলে সক্রিয়ভাবে আওয়াজটা জারি রেখেছিল, তাদের সাথে আলোচনা চলছে। ইভেন এই ক্ষেত্রে আসলে ধরেন সংস্কার প্রশ্নে, বিচার প্রশ্নে এই জোট তো আমি মনে করি যে বিএনপি বা জামাত ইসলামের সাথেও হতে পারে। মানে আসলে প্রসঙ্গটা যদি এইটা হয় সেটা হতেই পারে, এটা আসলে বলা যাচ্ছে। মানে বিএনপি বা জামায়াতের সঙ্গেও জোট হতে পারে আপনাদের এই তিন দলের যে জোট সেটার? না, আমি বলছি যে মানে আমরা যে ইস্যুতে জোটবদ্ধ হয়েছি সেক্ষেত্রে আমাদের ডোরটা সবার জন্য ওপেন। আচ্ছা, সবার জন্য ওপেন। তারা যদি মনে করে এরকম বিচারের প্রশ্নে বা সংস্কারের প্রশ্নে তারা একসাথে
লড়াইটা জারি রাখতে চায়, তাদের ক্ষেত্রে আমরা ওয়েলকাম করছি, মানে এটা কারো ক্ষেত্রে। জি, কিন্তু এই আলাপ আলোচনাটা হচ্ছে যে মানে এই দুটি দলের বাইরে হচ্ছে আর কি, এটা নিশ্চয়তা দিয়ে বলছে। জি, কামরুজ্জামান রতন, লুটন একরামের যে প্রশ্ন ছিল সঙ্গে সাইফ মুস্তাফিজের উত্তর মিলিয়ে। লুটন ভাই তো অনিয়ারে এসে আমার কাছ থেকে জানার দরকার পড়বে না। লুটন ভাইয়ের যে বিএনপিতে যে কানেকশন সেটা আমিও জানি। তো আমার মনে হয় যে আমার থেকে লুটন ভাই যদি এই যে জোটের যে ব্যাপারটা উনি যদি ডিসক্লোজ করে সেটা আমার কোনো আপত্তি নেই। তবে আমি তো প্রথমেই বলেছি যে নির্বাচন যত ঘনিয়ে এবং তফসিল ঘোষণার পরপরই এর একটা কিন্তু আত্মপ্রকাশ এবং সত্যিকারের রূপটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে তখনই দেখা যাবে। সুতরাং আমি মনে করি যে আমাদের প্রশ্ন যদি সবার সই নিয়ত হয় এবং আসলে মানুষকে ভালোবেসে গণতন্ত্রকে উপহার দেওয়ার জন্য, রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা যেহেতু সবাই এককাট্টা হয়ে আন্দোলন করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে, তো যার যেখানে, এবং শুধু এটুকুই বলি যে এই কথাটা আমি প্রেডিক্ট থেকে বলি, আমি আমি নিজে একটু ভুল হলে সবার জন্যই ভালো হয়। সে কথাটা হলো যে আমার মনে হয় জাতীয়তাবাদী দল এবং এখানে একত্রের যে চেতনা, এটাকে সামনে, এটার পক্ষে এবং বিপক্ষে শক্তি থাকবে। এই শক্তির সাথে কারা থাকবে এবং বিপক্ষে কারা থাকবে, এইটাই হবে আগামী বাংলাদেশের ক্ষমতায়নের জন্য কোন জোট ক্ষমতায় যাবে এবং কোন জোট যাবে না। বিশ্বাস করুন, আমার মনে হয় এটার দিকে মানুষের নজর থাকবে বেশি। ওনারা যে জোটগুলো করছেন আমার মনে হয় আলটিমেটলি একদিনে যাবেই। সুতরাং ৭১-এর প্রশ্নকে এখানে দেখবেন সামনে আসবে এবং মুক্তিযুদ্ধ এবং ৭১-এর চেতনার উপরই বাংলাদেশের একটা জোটের পরিধি বাড়বে এবং ওই জোটের সফলতা মনে হয় ইনশাল্লাহ তার উপরই নির্ধারণ করবে জনগণ। লুটন একরাম আপনাকে অনুমতি দিয়েছেন আপনি যেটা জানেন সেটা ডিসক্লোজ করার জন্য। আলটিমেটলি মানে বিএনপি তো দীর্ঘদিনের একটা পুরনো বড় দল, তাদের প্রতিটা নির্বাচনী আসনে কিন্তু একাধিক মানে প্রভাবশালী নেতা, মনোনয়ন পাওয়ার মতো নেতা আছেন। তো যেখানে আমি মানে বেশ কিছু আসনে যেটা লক্ষ্য করলাম, মানে আপনার মনে করেন যে মানে তাদের সঙ্গে যে দলগুলো আছেন, এই দলগুলোর প্রেসিডেন্ট সেক্রেটারি যেসব আসন প্রত্যাশা করেন সেসব আসনে বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতা, ভাইস প্রেসিডেন্ট, এ ধরনের প্রভাবশালী নেতারা আছেন। তো তাদেরকে মাইনাস করে ওনাদেরকে দেওয়াটা বিএনপির জন্য কঠিন। তো সেক্ষেত্রে বিএনপি হয়তো বা তাদেরকে এই ধরনের প্রতিশ্রুতি হয়তো দিতে পারেন যে আপনাকে মনোনয়ন দেওয়া সম্ভব না, আপনাকে পরবর্তীতে আমরা যদি ক্ষমতায় আসে আমরা যে জাতীয় সরকার করার যে তাদের যে ঘোষণা, সেই জাতীয় সরকারে তাদেরকে মানে তাদেরকে টেকনোক্র্যাট বা সরকারি কোনো অন্য কোনো জায়গায় তাদেরকে এই মানে অংশীজন মানে জাতীয় সরকারের অংশীজন পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত করার হতো প্রতিশ্রুতি দিচ্ছে। বাট যারা মাঠের নেতা, যারা দীর্ঘদিন রাজপথে, যেমন আমি বলি যেমন এই যে লেবার পার্টির যে মোস্তাফিজুর রহমান ইরান সাহেব যে গত 2 দিন যাবৎ বিপ্লবী বক্তব্য দিচ্ছেন যে বেইমানি, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসভঙ্গ করেছেন লেবার পার্টির ইমরান সাহেব। তারপরে এদিকে দেখা গেল আপনার জেএসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন, আপনার স্বপন ভাই সেক্রেটারি, তার পরবর্তীতে যেমন জুনায়েদ সাকি বা মাহমুদুর রহমান মান্না ভাই, এ ধরনের যে প্রায় 40টা দল, তো এদেরকে আপনার মানে কয়জনকে বিএনপি মানে এদের প্রেসিডেন্ট সেক্রেটারি 40টা দলের আপনার 2 জন করে হলে 80 জন হবে। তো প্রেসিডেন্ট সেক্রেটারিকে 2টা আসন না পেলে তারা তো স্বাভাবিক বিক্ষুব্ধ হবেই। তো বিএনপি আশা করি যেহেতু অনেক পুরনো একটা বড় দল, তারা জানে তাদের কিভাবে তাদের শরিকদেরকে ম্যানেজ করতে হয়, এবং আমার জানা মতে কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত যে নেতারা আছেন, যারা সমন্বয়কারী আছেন, তারা তাদের সঙ্গে যোগাযোগ করতেছেন তাদেরকে ম্যানেজ করার কিভাবে সমঝোতা করা যায়। আশা করি এটা তারা মানে নেগোসিয়েশন করবে, পর্দার আড়ালে তাদের সেই সমঝোতাটা চলতেছে, সেটা রতন ভাইও জানে। তো উনি হয়তো এখানে ডিসক্লোজ করতেছেন না, আমার দিকে বলটা উনি ঠেলে দিলেন। তো পর্দার আড়ালে এটা সমঝোতা হচ্ছে এবং হবে। যেমনটি আপনার এই যে আপনার সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলো যেভাবে আপনার এই যে মাঠে যে আপনার মুখোমুখি অবস্থানে নেওয়ার পরে এই যে নির্বাচনে এসে গেলেন, যে আপনার কেউ কাউকে ছাড় দিচ্ছিল না,
আপনার এই যে নানান দাবি দাওয়া নিয়ে সংস্কার নিয়ে আলটিমেটলি আমি তখনও বলছিলাম যে এটা একসময় যে ফেসিস্ট সরকারকে যাতে না আসতে পারে, এটা একসময় এরা ছাড় দিয়ে এরা নির্বাচনে সবাই এসে যাবে, মানে ঝগড়া যতই করুক কিন্তু একসময় তারা নির্বাচনে এসে যাবে। আশা করি জনগণও তাদের কাছে সেটাই প্রত্যাশা করে, যেহেতু একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাতে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। এখন আজকে যে নির্বাচন কমিশন যে ঘোষণাটা দিয়েছেন যে তারা আগামী চলতি সপ্তাহের মধ্যে আপনার ঘোষণা করবে তারা তফসিল, এবং প্রধান উপদেষ্টার কাছেও তারা আপনার আজকে তাদের প্রস্তুতির কথা অবহিত করেছেন। সব মিলে মোটামুটি আমরা নির্বাচনী ট্রেনে উঠে গেছে দেশ, এবং তফসিল ঘোষণার পর সেটা আনুষ্ঠানিকতা পাবে। তো আশা করে এর মধ্যে দলগুলো তাদের নির্বাচনের প্রস্তুতি সমঝোতা এগুলো করে ফেলবে আশা করি। ধন্যবাদ। জি, ইসলামী আন্দোলন বাংলাদেশের আসলে অবস্থানটা কি, কে এম আতিকুর রহমান? কারণ আজকে তারেক রহমান একটি বক্তব্যে বলেছেন যে দেশের মানুষ 1971 সালে তাদের দেখেছে। তিনি মূলত জামায়াতের নাম নেননি, কিন্তু জামায়াতকে ইঙ্গিত করে বলেছেন ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত ষড়যন্ত্র রুখতে জনগণকে নিয়ে সেটি রুখে দিতে পারে বিএনপি, এবং তিনি বলেছেন সামনে কঠিন সময়। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। সেই জায়গায় জি, ধন্যবাদ। আসলে আমাদের 71-এর বিষয়টা আসলে জামাতের বিষয়ে যদি ইঙ্গিত করে থাকেন সেটা তো জামাত হয়তো উত্তর দিতে পারবে, সরাসরি এই বিষয়ে আমি বলতে চাই না। বাকি বিষয় হলো, দেখেন আসলে আমরা তো এক একজনের বিরুদ্ধে এই হানাহানির রাজনীতি থেকে বের হয়ে আসার জন্যই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে আমরা তাড়িয়েছি। তা আমরা চাই যে দেশে অতীতের যত পুরনো বন্দোবস্ত ছিল সব চেঞ্জ হয়ে আমরা যদি নতুন রাজনীতির দিকে আসি, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশ আগামীতে ভালোভাবে চলা সম্ভব। নতুন রাজনীতিটা কি আসলে? সেই রাজনীতিটা হলো, দেখেন এই যে আজকে যে ঘটনা ঘটলো, চাঁদার বিষয়ে বলার কারণে তার উপর একদল হামলে পড়েছে, এবং সারা দেশে যেই চাঁদাবাজির ঘটনা, খুন খারাপি, টেন্ডারবাজি, মাস্তানি তা হচ্ছে, কারা করছে এটা ক্লিয়ার। না, এটা কি শুধু চাঁদাবাজির কারণেই, মানে চাঁদাবাজির এই বক্তব্যের কারণেই, নাকি অন্য কারণও আছে এর পেছনে? কামরুজ্জামান রতন যেমন একটি বিষয় উল্লেখ করছিলেন খুবই গুরুত্বপূর্ণ, তিনি বলছিলেন যে নির্বাচন যত কাছে আসবে সেখানে আসলে 71-এর পক্ষে বিপক্ষের প্রশ্নটা সামনে চলে আসবে, সেটাই একটা বিভাজন তৈরি করে দেবে, কারা এর পক্ষে আছে কারা বিপক্ষে আছে। সেই জায়গায় আমার মনে হয় রাজনীতিটা অন্য জায়গায়। অর্থাৎ এখন সারা দেশের যা অবস্থা, তাতে বিএনপি বড় দল, তারা মোটামুটি ক্ষমতায় যাবে এরকম একটা প্রস্তুতি নিয়ে তাদের নেতাদের বক্তব্য আমরা শুনেছি। এটা তো সব দলই বলেন, এটা ধরেন জামাত ইসলামীও বলছে তারা ক্ষমতায় যাবেন, এমনকি এনসিপিও আশা করেন। প্রত্যেকটা দল যারা রাজনীতি করছে দেশে, তারা জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবেন সে প্রত্যাশা তো সবাই করতে পারেন। আমি যেটা বলছি সেটা হলো, বিএনপির কথাবার্তা এমন মনে হচ্ছিল শীর্ষ নেতাদের যে আমরা আগামীতে ক্ষমতায় আসতেছি, সংস্কারের প্রশ্ন যখন আসছে তারা বললো যে পরবর্তী সংসদে হবে। যখন বিচারের প্রশ্ন আসলো তারা বললো যে এগুলো তাড়াহুড়োর বিষয় না, পরবর্তী সরকার এসে করবে। তো এই যে নির্বাচনী সংস্কার বা সংস্কার কমিশন যে আলোচনা করলো, সেখানেও সব দলগুলো অংশগ্রহণ করেছে। বাকি বিএনপির একটা এমন একটা অবস্থান ছিল যে তারা সবসময় মনে করতো যে আমরা আগামীতে সরকারে আসছি, এবং সেভাবেই তাদের রোলগুলো প্লে করতো তারা। তো সেটা একটা প্রসঙ্গ। বাকি আপনি তারেক রহমান সাহেবের যে বিষয়টা উদ্ধৃতি দিলেন, সেটা আমার মনে হয় যে তিনি বলছেন এই কারণেই যে বর্তমানে সারা দেশে বিএনপির বিরুদ্ধে সাধারণ মানুষের কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়ে আছে, এবং এই ক্ষোভটা প্রশমিত করার জন্য তারা নির্বাচনে একটা বিকল্প জোটকে বেছে নিতে পারে, বিকল্প দলকে বেছে নিতে পারে। এবং আমরা মনে করি যে এই আমরা 8 দল যে এক হয়েছি, আমাদের মধ্যে যারা আছেন, আমরা ইসলাম এবং মানবতার কল্যাণের জন্য কাজ করি। আমরা একটা কল্যাণ রাষ্ট্র চাই, দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, একদম নির্ভেজাল একটা কল্যাণ রাষ্ট্র আমরা চাই। তো সেটার ক্ষেত্রে আমাদেরকে জনগণ আস্থাশীল, আমাদের প্রতি জনগণ। এবং গত 7 দিন যে বিভাগীয় মহাসমাবেশগুলো হয়েছে, এগুলো দেখলে আপনি বুঝবেন যে সেগুলোতে কি রকম উপচে পড়া মানুষের ভিড় ছিল, এবং মানুষ গ্রামে গঞ্জে আলোচনা করছে যে আমরা অনেকদিন পুরাতন অনেক দলকেই দেখেছি, এবার আমরা নতুন দলকে দেখতে চাই, এবং যারা ভালো পথে চলে, যাদেরকে আমরা
ন্যায়ের প্রতীক হিসেবে দেখি, যাদের সাথে কোনো অন্যায়ের সংশ্লিষ্টতা নেই এবং যারা দুর্নীতিমুক্ত, যারা চাঁদাবাজ মুক্ত, যারা সন্ত্রাসের সাথে জড়িত না, যাদের বিরুদ্ধে দেশের টাকা লুটপাটের কোনো অভিযোগ নেই, এরকম ব্যক্তিদেরকে বেছে বেছে, সেটা যে দলের হোক, সৎ ব্যক্তিদেরকে বেছে বেছে তারা ভোট দিতে চায়। কিন্তু আমরা দেখলাম বিএনপির ইতিমধ্যে যে প্রার্থীদের ঘোষণা করা হয়েছে, আমার এলাকায় কিন্তু মুন্সিগঞ্জ 1, তো সেখানেও অলরেডি মারামারি, মসজিদে ঢুকে পর্যন্ত বিএনপির 2 গ্রুপ মারামারি করছে। মুন্সিগঞ্জ সদর আমাদের কামরুজ্জামান ভাইয়ের এলাকা, সেখানেও অলরেডি রাস্তা ব্লকেট করে চালাও পড়া চলছে। সারা দেশে যেরকম প্রার্থীদের ঘোষণার পরে বিএনপির অবস্থা শুরু হয়েছে, একটা নির্বাচন পর্যন্ত কি হয় এটা তো পরের বিষয়। তা আমি একটা রিপোর্ট এখানে উল্লেখ করি যে পুলিশ সদর দপ্তরের অপরাধ তথ্য থেকে একটা রিপোর্ট আসছে পত্রিকায়, সেটা হলো গত 10 মাসে সারা দেশে প্রায় 3230টি হত্যাকাণ্ড ঘটেছে এবং তার মধ্যে রাজধানীতে গড়ে 19 থেকে 20টা হত্যাকাণ্ড প্রতি মাসে ঘটেছে। এটা হলো একদম বড় ধরনের হত্যাকাণ্ড, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির কত অবনতি। এই অবনতির পিছনে যাদের হাত আমরা দেখি এবং যারা গ্রেপ্তার হয়, অধিকাংশই হলো বিএনপি দলীয়। এইটাই প্রমাণ করে যে বিএনপির অবস্থা কিন্তু জনগণের সাথে, মানে সাধারণ মানুষের। এটার ব্যাখ্যা নিশ্চয়ই কামরুজ্জামান রতন দেবেন। কামরুজ্জামান রতন নিশ্চয়ই এটার ব্যাখ্যা দেবেন। আপনার কাছে আসবো আমি। সাইফ মোস্তাফিজ, আমি যে প্রশ্নটা আপনাকেও করতে চাই, কামরুজ্জামান রতন যে বলছিলেন যে নির্বাচন সামনে এলে 71 প্রসঙ্গটা সামনে আসবে পক্ষে বিপক্ষে সেই জায়গায়, এবং ধর্মের নামে বিভাজন সৃষ্টির কথা আছে, সেটা বিএনপি মহাসচিব আজকে বলেছেন। তারেক রহমান আজকে বলেছেন যে সামনে কঠিন সময়, এই কঠিন সময়টা তিনি বারবারই বলছেন যে সামনের সময় আসলে খুব সহজ সরল নয়, সজাগ থাকতে বলছেন। সাইফ মুস্তাফিজ। জি, ডেফিনেটলি তারেক রহমান সাহেব আজকে যে বক্তব্যটি আছে ওনার সাথে মানে আমিও একমত পোষণ করি, কিন্তু এই ব্যাগেজটা তো আসলে তার রাজনৈতিক দল অথবা বিগত সময়ে যেসব রাজনৈতিক দলগুলো ছিল তাদেরও একটা দায়ভারের জায়গা আছে। 71 প্রশ্ন ডিল না করেই আমরা দেখেছি যে সেই দলকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা, আবার বাকশাল কায়েম করার রাজনৈতিক দলকেও ফিরিয়ে আনা হয়েছিল বিএনপির সময়ে আসলে। তো সেই জায়গাটায় তাদের একটা ঐতিহাসিক দায় আছে এবং এর পরবর্তীতে একসাথে জোট করে রাজনীতি করা, একসাথে ক্ষমতায় থাকা, এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি। তো এটা আসলে আমরা কোনোভাবেই চাই না যে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটেও যেন তৈরি হয়। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা ফ্যাসিবাদের আমলে যারা আসলে সুযোগ সুবিধা ভোগ করে এই ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছে, তাদের সকলের বিরুদ্ধেই আমাদের লড়াইটা জারি আছে। এবং আমরা চাই যে বর্তমানে বিএনপি বা অন্য যে রাজনৈতিক দল যারা আছেন তারাও যেন এই ক্ষেত্রে আসলে সেই নিজেদের স্ট্যান্ডটা নিতে পারে। কারণ সব সময় যদি আপনি রাজনৈতিক ভাবে মানে লাভ ক্ষতির হিসাব করে রাজনীতিটা করতে যান, সেই ক্ষেত্রে আসলে দিন শেষে জনগণের রাজনীতিটা করা হয়ে ওঠে না এবং জনগণ লাস্টে সাফারার হয় এবং লুজার হিসেবে দেখা যায়। তো সেই জায়গা থেকে আমি মনে করি এইবার অ্যাটলিস্ট এদের ক্ষেত্রে আমাদের স্ট্রিক্টলি ডিসিশন নিতে যেন আমরা পারি, যেন আবারও 17-20 বছর পরে আমরা আবার নতুন করে এই ইতিহাস পুনরাবৃত্তি করে নিজেদের মধ্যে আসলে মানে হতাশা ব্যক্ত না করতে পারি। এবং অবশ্যই বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট, সেখানে আমরা 17 বছরের যে একটা ফ্যাসিজম এবং একটা কালচারাল ফ্যাসিজমের জায়গা তৈরি করেছিল, সেটা আমরা মোকাবেলা করেছি। মজুদবাদী একটা জায়গা আছে, সেটা আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে এনসিপির যে উত্থানটা হয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে বর্তমানে যতগুলো ইস্যু আছে, 71 ইস্যু, তারপরে সংস্কারের বিষয়, ফ্যাসিবাদের বিষয়, এই সব কিছু আমলে নিয়ে আসলে এখন আমার মনে হয় যে বাংলাদেশের মানুষও ডিসিশন নিতে পারবেন যে আসলে কোন দিকে আসলে তাদের যাওয়া উচিত এবং কারা আসলে তাদের জন্য প্রকৃত পক্ষে এই লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে। এবং আমরা মনে করি যে 71-কে কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই। 71-কে ধারণ করেই আসলে আমাদের এই 24শে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে এবং আমরা মনে প্রাণে আমাদের এই 9 মাসের শুধু লড়াই সংগ্রাম তো না, বিগত এই 9 মাসের আগে থেকেই আমাদের যারা লড়াই সংগ্রাম করেছিলেন তাদের সেই জায়গাটি পরবর্তীতে আমরা 16 ডিসেম্বরের মাধ্যমে আসলে আমরা সেই বিজয়টি
অর্জন করি, এবং সেটি সম্ভব আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো সেটা ধারণ করে যেই বাংলাদেশের মানুষের যেই আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়ন করতে পারেনি। সেটারই নতুন ভাবে একটা সুযোগ এসছে 24-এর পরে। আমি আশা করব যে বিএনপি, জামাত ইসলামী সহ, ইসলামী আন্দোলন সহ যতগুলো রাজনৈতিক দল আছে তারা এই লক্ষ্যে রাজনীতিটা করবে। যদি ইতিহাস বিকৃত করে ইতিহাসকে আবার আওয়ামী লীগের মতো করে কায়দায় মুছে দেওয়ার মতো করে রাজনীতিকে করতে চায়, তাদেরকেও বাংলাদেশের মানুষ মুছে ফেলবে। জি, কামরুজ্জামান রতন, অনেকগুলো প্রসঙ্গ আপনার সামনে এসেছে। এক হচ্ছে দলের শৃঙ্খলা। আতিক ভাই যেহেতু মুন্সিগঞ্জের, উনি 1 আসনের উনি প্রার্থী, এবং উনি এখানে যেহেতু 2টি সিটের ব্যাপারে উনি প্রশ্ন অবতারণা করলো, আমি ওইটাকেই এখন আমার প্রশ্নের উত্তরে যৌক্তিক ব্যাখ্যা দেওয়াটাই আমি মনে করি। দেখেন, বিএনপি একটি বড় দল, মসজিদে না মারামারিটা কোথায় না হয়, যারা মসজিদের মতো জায়গাতেও যারা এই ধরনের একটা হিংসাত্মক কাজে যারা লিপ্ত হয়, তাদের নিয়ে কোনো নিন্দা প্রস্তাব বা তাদেরকে ধিক্কার জানানোর ভাষা যে কারো কোনো মুসলমান ধর্মপ্রিয় মানুষের এটা কখনোই এই স্থানটাকে বেছে নেওয়া উচিত না। কোনো জায়গায় স্থান করা উচিত না যেটা ইবাদতের জায়গা, যেখানে আল্লাহকে ধ্যানমগ্ন ভাবে আমরা আল্লাহকে তালাশ করব। এবং এইখানকার এই জায়গাটা যদি কোনো কারণে কারো প্ররোচনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এটা যদি আসলে এটা যদি আক্রমণের কেন্দ্রবিন্দু হয়, নিশ্চয়ই এটা দল দেখেছে এবং দল এটার ব্যবস্থা নেওয়ার জন্য উদ্গ্রীব। সেখানে মুন্সিগঞ্জ 3 আসনের যে ব্যাপার আছে, যেখানে আমি দল থেকে যদি মসজিদের ভিতরে, আমি একটু সম্পূরক প্রশ্ন করি, মসজিদের ভেতরে কি রাজনৈতিক আলাপ বা রাজনৈতিক প্রসঙ্গ আনার সুযোগ আছে? না, সেটা কখনোই মসজিদের ভিতরে, সেটা আমরা হাদিস শিল্প জানি, সেখানে ভোট চাওয়া যায় না। আমি এটি আমি আপনাকে বলছিলাম, দুনিয়াবি কোনো যদি আলাপ হয়, সেখানে ন্যাক আমল যেটা কবুলিয়ত হয়েছে, সে 40 দিনের ন্যাক আমল নষ্ট হয়ে যায়, তো সেখানে রাজনীতি আলাপ হওয়ার প্রশ্নই ওঠে না। সেটাকে আমি কখনোই সমর্থনের কথা বলি না। এখানে একটা জানাজা অনুষ্ঠান ছিল, জানাজার মধ্যেই এই কাজটা হয়েছে। আমি তো প্রথমে এর থেকে নিন্দনীয় ভাষা তো আমি ব্যবহার করতে পারবো না, কিন্তু এই দলটাই আমি করি। তাহলে আমি আরেক প্রশ্ন বলি, যে মুন্সিগঞ্জ 3-এ যেটা হচ্ছে, এইটার নিশ্চয়ই যারা করছে এবং যে কারণে করছে, এই কারণগুলো কেন্দ্র জানে, এবং যেই ক্যান্ডিডেটের পক্ষে এটা করা হচ্ছে সেটা কতটুকু যুক্তিযুক্ত, সেটা দল এটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, নিশ্চয়ই এটা হায়ার অথরিটিতে এই জিনিসটা আলোচিত হচ্ছে। এখন আমরা তো ওয়াদাবদ্ধ ছিলাম, কেউ যদি ওয়াদা ভঙ্গ করে নিশ্চয়ই এর দায় দায়িত্ব অবশ্যই দল দেখবে। আতিক ভাইকে একটু অপেক্ষা করার জন্য আপনাকে বিনীত আমি অনুরোধ করছি। কোনো অন্যায় কি প্রশ্ন উচিত না। উনি আরেকটা প্রসঙ্গ এনেছেন যে সারা দেশের একটা পরিসংখ্যান দিলেন, তিনি খুনের পরিসংখ্যান দিয়েছেন, ঢাকায় সে দিয়েছেন, এবং বলেছেন যে বেশিরভাগ ঘটনায় যারা গ্রেপ্তার হচ্ছে তারা বিএনপির দলীয়। তো আতিক ভাই যে কথাটা বললো, ওনার যে ইনফরমেশন বা কোথা থেকে ইনফরমেশন, প্রতিদিন নাকি 22 থেকে 25 জন খুন হচ্ছে এবং সবগুলোর সাথে বিএনপি জড়িত। আমার মনে হয় আপনি নিজে বলেন তো, এই ধরনের একটা সারাদিন টিভি চ্যানেলে আপনার অথেন্টিকেশন, এই সত্যতা আপনার কাছে কি মনে হয় আছে? এটা আজগুবি। আমার মনে হয় না কোনো হত্যাকাণ্ড বা কোনো সহিংস ঘটনাকেই জাতীয়তাবাদী দল প্রশ্রয় দেয় না। তো এই ধরনের না, আতিক ভাই আপনাকে বিনীতভাবে আমি বলছি, আপনার কাছে যদি এই ধরনের কোনো বাংলাদেশে যদি একদিনে 25টা ঘটনা, হত্যার ঘটনা হয়, বাংলাদেশের সব পত্রপত্রিকায়, ফেসবুক, আপনি কোথায় এটা দেখলেন? আমি বিনীতভাবে আমি জানি না, সেটা আমার অপারগতা, আমার জানার অপারগতা হতে পারে, কিন্তু আমার এই কাছে এই ধরনের অনফরমেশন, আর সবগুলোর সাথে বিএনপি জড়িত। সরি, আমি আতিক ভাই আপনার সাথে সম্পূর্ণ দ্বিমত, এবং আপনার এইটাকে আমি সত্য মনে করছি না। আতিকুর রহমান বলি নাই, আমি বলছি সেটা কি। জি, আরেকবার একটু বলবেন। এখানে হ্যাঁ, আমি বলছি যে সবগুলো ঘটনার সাথে বিএনপি জড়িত এটা না, বাকি আমরা যেটা দেখি যে এগুলো বেশিরভাগের সাথেই বিএনপি। এবং দেখেন, আলোচিত যে হত্যাকাণ্ড গুলো হলো, ওই যে পাথর মেরে একেবারে প্রকাশ্যে যেটার ভিডিও আসলো, এটা নিয়ে অনেক কিছু হলো, এ ধরনের অনেক ঘটনা কিন্তু আমরা কথা বলেছি। আপনি যখন বয়ানটা দিলেন সেখানে কিন্তু বলেছেন দৈনন্দিন বাংলাদেশের যে অবস্থাটা, চিত্রটা আপনি বললেন। এটা পাথর ঘটনা তো আমরা জানি সবাই, সেটা কবে হয়েছে। একটা পাথর ঘটনা দেখে দৈনন্দিনের কর্মসূচির মধ্যে যদি একটা, তাহলে বাংলাদেশ রাষ্ট্রটা থাকে কিভাবে বলেন তো একটু? সেখানে বিএনপি তো ক্ষমতা নাই, তাহলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কি দায়িত্ব নেই আইন শৃঙ্খলা রক্ষাকারীর ব্যাপারে?
রক্ষা করার ব্যাপারে তো আমার মনে হয় রাষ্ট্র জড়িত। শুধুমাত্র বিএনপিকে গায়েল করার জন্য এইরকম একটা মিথ্যা তথ্যের উপর আতিক ভাই আমি বিনীতভাবে আবারও আপনাকে এই ইনফরমেশনটা আপনি কারেক্ট করেন, এবং আমি চাই আপনার কারেকশনের মধ্যে দিয়ে জাতি জানুক সঠিক তথ্যটা। অন্তপক্ষে আমি বিনীতভাবে এটাকে প্রোটেস্ট এইভাবে করছি, আমার কাছে এই ধরনের কোনো সত্যতা আমার কাছে জানা নেই। আচ্ছা আমি বলি, সেটা হলো এটা তথ্য এটা আসছে 18 নভেম্বর, আপনি সবগুলো জাতীয় পত্রিকায় দেখবেন পুলিশ সদর দপ্তর থেকে তারা গত 10 মাসের একটা রিপোর্ট দিছে, এটার মধ্যে আছে। এবং এটা নিয়ে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল পেজেও এটা নিয়ে আমাদের মহাসচিব বিবৃতি দিয়েছেন পরের দিন। না মানে পুলিশ কি বলেছে, পুলিশ কি বলেছে যে এই ঘটনার সঙ্গে যারা মানে বিএনপি নেতাকর্মীরা যুক্ত? তারা ঘটনা ঘটেছে এটা বলছে। আমি বললাম যে আমরা যেটা জানি যে বেশিরভাগ ঘটনা আপনি আমাদের চোখের সামনে, মানে এটা আপনাদের দাবি, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি। না আমার কোনো প্রশ্ন মনে হচ্ছে কি আতিক ভাই আরেকটু সরি 30 সেকেন্ডের মধ্যে বলি, বাংলাদেশে তো সবাই আমরা যেই ফলটা পাকে বা যেই গাছে একটু মিষ্টি ফল ধরে সবাই এটার উপর একটা মানে লুলুপ একটা দৃষ্টি থাকে। আমরা সবাই বোধহয় ধরেই নিয়েছি বিএনপি ক্ষমতায় যাবে, সুতরাং ওই বিএনপিকে গায়েল করার জন্য এটা একটা অপবাদ। আমি বিনীতভাবে এই অপবাদ থেকে আমাদের সবাইকে সরে আসার জন্য কথাটাই এইভাবেই বলি, যত দোষ নন্দ ঘোষ ক্ষমতায় এখনই আসেনি। আতিক ভাই প্লিজ আমরা সত্য তথ্য নিয়ে আমরা উপস্থাপন করি জাতিকে। ধন্যবাদ। ভালো হোক, এটা আমরা চাই, সব দলের লোক ভালো। আমরা একটু সামারি করতে চাই, আমরা শেষ করতে চাই। যদি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে না হলে আমি অতিথিদের শেষ করব। জি থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ কামরুজ্জামান রতন, কে মাতিকুর রহমান এবং এস এম সাইফ মোস্তাফিজ, আমাদের তিনজনকেই যুক্ত হওয়ার জন্য ৭১ জার্নালে। দর্শক একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে পাবো আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এ পর্যায়ে দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনাদের হাতে পৌঁছবে কি শিরোনাম করেছে আজকে। শুরুতেই যুগান্তর, কোম্পানি ঋণ ভারে জর্জরিত বিপুল সম্পদ ড্রাইভারের। জুলাই আন্দোলনে আদালতে অভিযোগ, প্রমাণ মেলেনি ৫৬% মামলার। জনকণ্ঠ, চলতি সপ্তাহেই সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল। ইনকিলাব, ক্ষুব্ধ বিএনপি শরিকরা। আমাদের সময়, দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠানে তারেক রহমান, তাদের ৭১ সালেই দেশের মানুষ দেখেছে। সংবাদ প্রতিদিন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া কিভাবে সামলাবেন তারেক রহমান। বণিক বার্তা, বিদ্যুৎ খাত লোকসান কমেনি, বেড়েছে সিস্টেম লস, নবায়নযোগ্য বিদ্যুতেও নেই অগ্রগতি। খবরের কাগজ, তফসিল ঘোষণায় প্রস্তুত ইসি। ডেইলি টাইমস অব বাংলাদেশ, তারাও 5 ভাইটাল রিফর্ম কমিশনস লেফট ইউজলেস। দেখে নিলাম শিরোনামগুলো, যে পত্রিকাগুলো আগামীকাল সকালে পৌঁছবে আপনাদের হাতে। আমরা একটি খবরে একটু নজর দিতে চাই। একটি হেডলাইন পড়েছিলাম আমরা, নিশ্চয়ই মনে আছে আপনাদের, শুরুতে যখন আমরা বিভিন্ন অনলাইন পোর্টালগুলোর খবর দেখছিলাম ফেব্রুয়ারির, সেখানে তারা বলছে যে 7 কলেজ নিয়ে পক্ষে বিপক্ষে আন্দোলন, শিক্ষা ভবনের সামনে অবরোধ, তারা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে। অতিথিদের একটু যুক্ত করে নেব, তার আগে লোটন একরাম একটু মন্তব্য আশা করছি আপনার, কারণ বড় 7টা কলেজ ঘিরে অনেকগুলো ধাপে ধাপে অনেকগুলো আন্দোলন হয়েছে, সমাধান হচ্ছে, সেই সমাধানগুলো আবার আটকে যাচ্ছে, নানান এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন করে আবার এখন একটা পরিস্থিতিতে আমরা দেখছি। আপনার 7টি কলেজের যে আপনার আন্দোলন, আবার রাজধানীতে আবার মোবাইল আপনার মালিকদের আরেকটি মানে আন্দোলন আপনার আগারগাঁও। তার মানে 2টা বড় মানে রাস্তায় আপনার আজকে রাজধানীর মানুষের এদের আন্দোলনের কারণে ব্যাপক দুর্ভোগের শিকার হয়েছে। আজকে কিন্তু রাজধানীতে ব্যাপক যানজট, বিশেষ করে আপনার হাসপাতালে যে রোগীদের অনেক সাফারিংস হয়েছে আজকে কিন্তু এই 2টা আন্দোলন একই দিন ঢাকার প্রধান সড়কগুলোতে আন্দোলনটা হওয়ার কারণে। তো যাই হোক, যে একটা আন্দোলন সরকার, আমি যতটুকু জানি ইতিমধ্যেই বিশেষ করে মোবাইল কোম্পানিদের আন্দোলনটা সরকার আলোচনা করে তাদের সঙ্গে তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে। এখন শিক্ষার্থীদের 7 কলেজের আন্দোলনটা এখনও বহাল আছে, সেটা শিক্ষা ভবনের সামনে।
তো আমরা আশা করব মানে সরকারের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই যে রাস্তা বন্ধ করে শিক্ষার্থীরা যে দীর্ঘদিন ধরে 7 কলেজের আন্দোলনটা চলতেছে, এটার মানে সুরাহা করার জন্য সরকার পক্ষ থেকে দ্রুত ইনিশিয়েটিভ নেওয়া উচিত। তো আমরা যেটা জানি যে ওনাদের পক্ষ, স্টুডেন্টদের পক্ষে একাধিক গ্রুপ রয়েছে পাল্টাপাল্টি, তারপরে শিক্ষকদেরও এখানে ভিন্নমত রয়েছে এই কলেজগুলোর। তো সব মিলে সরকার সবাইকে নিয়ে বসে, সবগুলা মানে অংশের প্রতিনিধিদের নিয়ে বসে কার কি দাবি এবং দাবিগুলোর যৌক্তিকতা এবং ওগুলোর পক্ষে বিপক্ষে বেটিংয়ের মাধ্যমে এটা সুরা করা, কোনো কিছু সমাধানের বাইরে তো থাকার কথা না। এর চেয়ে বড় বড় সমাধান তো সরকার করতেছে। তো সেখানে এই সমাধানটা, এই 7টা কলেজ সমাধানটাই যে কয়েকদিন পর পর দেখা যায় তিতুমির কলেজের সামনে, যে আমার অফিসের সামনে যে মানে রাস্তা বন্ধ করে দেয়, হাজার হাজার মানুষ এই যানজট আটকা পড়ে, প্রত্যেকটা কলেজেরই অবস্থা। খুব বড় আন্দোলন করেছিল ওই সময়। জি, তো সেখানে এই পরিস্থিতি, এটার একটা সমাধান প্রয়োজন। তো আমরা যতটুকু জানি যে সরকার মানে সবাই মানে অবস্থানটা বিবেচনায় নিয়ে আপনার যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে যে কলেজ, এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে, সেটার অধ্যাদেশটা সংশোধন করার উদ্যোগ নিয়েছেন। তবে এই ক্ষেত্রে একটু সময় লাগতে পারে বলছি আমরা, মানে কি কারণে তাদের আন্দোলন। মারিয়া হক শৈলীকে একটু যুক্ত করে নেব, প্রতিনিধি 7 কলেজের স্বাতন্ত্র ঐতিহ্য রক্ষা আন্দোলন। ওয়ালিদ হাসান রাহিম, তিনি প্রতিনিধি অস্তিত্বের সংগ্রাম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। মারিয়া হক শৈলী, মানে আপনাদের দাবিটা কি আসলে? সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আশা করি সবাই ভালো আছেন। আমি আশা করি আমাকে শোনা যাচ্ছে। জি, আমি শুনতে পাচ্ছি আমরা। থ্যাংক ইউ। জি, আমি মারিয়া হক শৈলী, পড়াশোনা করছি ইডেন মহিলা কলেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। যে আমাদের দাবিটা হচ্ছে, দেখেন আমরা দীর্ঘদিন যাবৎ একটা সময় রাজধানীর 7টা কলেজ অধিভুক্ত ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। পরবর্তীতে রাজধানীর এই 7টি ঐতিহ্যবাহী কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পরে আমরা দেখলাম যে আসলে আমরা আমাদের যে মান উন্নয়নের লক্ষ্যে ঢাবির অধিভুক্ত হয়েছিলাম, ঢাবি আমাদের সেই শিক্ষার যে মান সেটা ঠিকঠাক ভাবে পূর্ণ করতে পারছিল না। তো পরবর্তীতে জুলাই আন্দোলন পরবর্তীতে যখন হচ্ছে আমাদের সরকার পতন ঘটে, আমরা হচ্ছে আরেকটি আন্দোলন করি 2024 সালে, এবং সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করে বের হয়েছি। এবং আমাদেরকে বলা হয় যে আমাদের জন্য এমন একটা কাঠামো তৈরি করে দেওয়া হবে যেখানে 7টা কলেজের স্বতন্ত্র ঐতিহ্য বজায় থাকবে এবং একটি বিশ্ববিদ্যালয় হবে, কিন্তু 7টি কলেজের স্বতন্ত্র ঐতিহ্য রক্ষা করা হবে। এবং মন্ত্রণালয় থেকে আমাদেরকে সেরকম চিঠি হচ্ছে প্রোভাইড করা হয়। কিন্তু পরবর্তীতে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের যে স্বাতন্ত্র রক্ষার যে আন্দোলন, না মানে আমি যদি একটু বুঝি মারিয়া হক শৈলী, যে এই স্বাতন্ত্র রক্ষা মানে কি? মানে আপনাদের টিচাররা থাকবেন, আপনাদের ওখানে যে বিভাগগুলো পড়ানো হচ্ছে সেই বিভাগগুলো থাকবে, আপনাদের ওখানে যদি ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা থাকেন সেই তারাও বছর বছর ঢুকতে পারবেন, মানে এরকম কি? জি, আমরা চাচ্ছি যে আমাদের এমন একটা বডি হোক যে বডিটা হচ্ছে আমাদেরকে কন্ট্রোল করবে, কিন্তু এখন আমাদের কলেজগুলো যেমন আছে তেমনই থাকবে। সংস্কারের মাধ্যমে আমাদের মান উন্নয়ন করা হবে। মানে কলেজের কাঠামো নষ্ট করে কোনো উন্নয়ন হচ্ছে আমরা চাচ্ছি না। মানে টিচার আসবে কোথা থেকে? জি, টিচার কোথা থেকে আসবে? আপনাদেরকে পড়াবেন কারা? বা বিভাগ যেগুলো আছে সেগুলোই থাকবে, নাকি নতুন বিভাগ চালু হবে? শিক্ষক কারা হবেন? ঠিক আছে, আমি একটু এখানে বিষয়টা বলি। আমি হচ্ছে স্কুল মডেলের বিপক্ষে। আমাদের 7টা কলেজ নিয়ে যে হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে অধ্যাদেশটা প্রকাশ করা হয়েছে, জি, সেখানে আমি হচ্ছে স্কুলিং মডেলের বিপক্ষের প্রতিনিধি। মানে ওখানে কোনো আপনারা যারা কলেজটা চাচ্ছেন না, এখন যে কলেজের স্টুডেন্টরা থাকে, কলেজের স্টুডেন্টরা থাকবেন না, এই তো না? আমি বোধহয় বোঝাতে পারিনি বা আমি বুঝতে পারছি না। না, আমি আপনাকে একটু খুলে বলি। জি প্লিজ। আমাদের বলা হয়েছে যে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, এবং প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশটা বা যে খসড়াটা, সেটা বলা হচ্ছে যে স্কুলিং মডেলে যে 7টা কলেজে 7টা ফ্যাকাল্টি চালু করা হয়। যেমন সেখানে আমার ইডেন কলেজের অবস্থানটা যদি আমি বলি, আমাকে বলা হচ্ছে যে ইডেন কলেজে সহশিক্ষা চালু হবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সময় রাখা হচ্ছে 1টা থেকে 7টা, দুপুর 1টা থেকে 7টা, এবং বলা হচ্ছে স্কুলিং মডেলে ইডেন মহিলা কলেজে ইন্টারমিডিয়েট শাখা চালু হবে।
আমি কি বিষয়টা স্পষ্ট বুঝাতে পেরেছি? আমরা হচ্ছে এটা আমরা চাচ্ছি না যে ঐতিহ্যবাহী কলেজটাতে সহশিক্ষা চালু হোক, শুধু ইডেন মহিলা কলেজ না, বদরুন্নেসা কলেজও, এবং 7টা কলেজের স্বতন্ত্র ঐতিহ্য আছে। আমরা চাচ্ছি না সেটা নষ্ট করে কোনো বিশ্ববিদ্যালয় হোক। অর্থাৎ আমরা কলেজের জমি বিশ্ববিদ্যালয়ের নামে চাচ্ছি না দিয়ে দিতে। আচ্ছা, ঠিক আছে, আমি ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার, অনেকটা ক্লিয়ার। যদি আপনার কোনো প্রশ্ন থাকে ডক্টর ইকরাম, আপনি বুঝেছেন? ওনারা যেটা মানে ইউনিভার্সিটিগুলোর যার যে স্বতন্ত্র অবস্থানে সেই জিনিসটা তারা ধরে রাখার পক্ষে, তারা মানে কেন্দ্রীয়ভাবে যাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার পরে মানে যাতে তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যটা যাতে নষ্ট না হয় সেটা বুঝতে চাচ্ছেন, যে সেটা ধরে রাখার চেষ্টা করতেছে, ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করছে। হ্যাঁ জি। ওয়ালিদ হাসান রাহিম, মানে আপনি এখানে মানে যুক্ত করবেন একটু অস্তিত্বের সংগ্রাম, আপনারা যে আন্দোলনটা করছেন, কি অস্তিত্ব আপনারা রক্ষা করতে চাইছেন? আসসালামু আলাইকুম, আশা করি আমার কথাটা শোনা যাচ্ছে কি? জি, শুনতে পাচ্ছি আমরা, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমাদের যে ব্যানার যে দেওয়া হয়েছে যে অস্তিত্বের সংগ্রাম, দেখেন যখন খসড়াটা প্রকাশ হয় বা এরকম একটা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় যখন হয়, আলটিমেটলি আমরা যখন দেখতে পারি যে একটা প্রতিষ্ঠানকে যখন বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যাওয়া হয়, তখন দেখা যায় যে সেখানকার যে বিভিন্ন কাঠামোগত আছে, বিভিন্ন সেক্টর আছে, সেক্টরগুলো অনেকগুলো পরিবর্তন আসে। এখন ঢাকা কলেজে আমরা উচ্চ মাধ্যমিক একটা স্টেক বা একটা অংশীদার, সেই অংশীদারকে কোথায় রাখা হবে এই বিষয়ে আমরা বরাবরই উদ্বেগ থাকি। এবং 24 সালের শুরুতে যখন আন্দোলন শুরু হয় তখন থেকে দেখা যায় যে এই বিষয়ে নানান ধরনের দ্বিমত সৃষ্টি হয় এবং একটা বাদ বিকেন্দ্র থাকে। সেই সময় আমাদের বড় ভাইরা বলে যে সবকিছু ঠিক রেখেই একটা প্রস্তাবনা করা হবে। তারই ধারাবাহিকতায় মডেল প্রকাশ, তারই ধারাবাহিকতায় তারা আলোচনা শুরু করে, মানে কমিটি গঠন হয়। কমিটি গঠনের মতো এমনকি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ব্যানারে ভর্তি পরীক্ষাও হয়। ফাইন, মানে আমাদেরকে বলা হয়েছিল কলেজের স্বাতন্ত্রতা, ইন্টারমিডিয়েটের অস্তিত্বটা ঠিক রেখে এই জিনিসটা করা হবে। এবং পরবর্তীতে দেখা যায় যে স্কুলিং মডেল নামে একটা কথা শোনা যাচ্ছিল, হচ্ছে যে আপনার বেশ মানে গত কয়েক মাস আগে থেকে। তখন আমরা উদ্বেগ প্রকাশ করি যে খসড়াতে তাহলে কি রকম আছে। এই খসড়াতে যখন আছে এই জিনিসটা যখন আমরা উদ্বেগ প্রকাশ করি, তখন খসড়া প্রকাশের জন্য আমরা মাঠে নামি এবং খসড়াটা প্রকাশ হয়। খসড়াতে দেখা যায় যে আপনার 6 নং ধারার 2 নং উপধারার কতে আছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পূর্বে ইন্টারমিডিয়েটের হচ্ছে যে সকল সুযোগ সুবিধা বিরাজমান পরিচয় অক্ষুণ্ণ থাকিবে। এখানে আমি আরেকবার বলি, পূর্বে, কিন্তু পরে কি হবে এই জিনিসটা বলা থাকে না। আমি ইন্টারমিডিয়েটের স্টেক থেকে বলছি, যেহেতু ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের বাংলাদেশের মধ্যবিত্ত, নিম্নবিত্ত, অনেকে এখানে আসে এবং এটা একটা মানে রাজধানীতে ইন্টারমিডিয়েট একটা বড় একটা প্রাণকেন্দ্র বলা যায় ঢাকা কলেজ ইন্টারমিডিয়েট। সেই জায়গা থেকে ঢাকা কলেজ ইন্টারমিডিয়েটের ভবিষ্যৎটা কি এটা জানার জন্য আমরা উদ্বেগ প্রকাশ করি এবং নানা আন্দোলন মন্ত্রণালয় আমাদেরকে ডাকে, মন্ত্রণালয়ের কাছে আমরা যাই, গিয়ে আমরা বলি যে দেখেন এরকম তো বিষয়, আর স্কুলিং সিস্টেমে তো একই ক্যাম্পাসে 2টা প্রশাসন আসতেছে, 2টা প্রশাসন হলে তো বিরাট বড় একটা গ্যাঞ্জামের একটা বিষয়, একই ক্যাম্পাসে 2টা প্রশাসন কিভাবে হবে? মানে নানান সময় তো একটা প্রশাসনের একটা গ্যাঞ্জাম লেগে থাকবে। যেখানে আমি এখন হচ্ছে আমার বড় ভাই হচ্ছে অনার্সের বড় ভাই, তারা হচ্ছে যে কোনো সমস্যা হলে প্রিন্সিপাল স্যারের কাছে যায়, আমরা হচ্ছে যে প্রিন্সিপাল স্যারের কাছে যাই, তিনি সমস্ত দিক থেকে ভেবে চিন্তে করার চেষ্টা করে। আর এখানে আরেকটা পয়েন্ট আউট বলে রাখি, বা আমাদেরকে বারবার বলার চেষ্টা হয় যে আমরা বিশ্ববিদ্যালয় বিরোধী শক্তি। দেখেন আমরা বিশ্ববিদ্যালয় বিরোধী শক্তি না, আমরা কখনো এই জিনিসটা ফ্রেমিং না আমরা স্বীকার করি না। আমরা কথা হচ্ছে যে আমাদের অস্তিত্ব ঠিক রেখে, সুযোগ সুবিধাগুলো ঠিক রেখে যে কাঠামোটা ভালো হয় সেটা যেন প্রণয়ন করা হয়। এটা এখন আমরা আজকে শাহবাগে এবং গত কয়েকদিনের বেশি মাঠে সরব থাকতেছি এবং এটার কারণটা কি এটা যদি আমরা বলি, গত 18 তারিখে দেখা যায় শিক্ষা ভবনের সামনে যে আন্দোলনটা হচ্ছে এটা আসলে কারা করছেন? এটা আপনারা করছেন? আচ্ছা, শিক্ষা ভবনে যারা আন্দোলন করছে তারা হচ্ছে যে আমাদের বড় ভাই, যারা হচ্ছে যে 24-25 ক্লাসে এখন অংশ নিতে পারেনি, এই বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে যে হচ্ছে যে এখন হচ্ছে যে একটা জট সৃষ্টি আছে, সেই জটটাকে সমাধানের জন্য তারা ওখানে হচ্ছে যে আছে। আচ্ছা, মানে এখানে যে আপনারা তিনজন আছেন, এই তিনজনের কেউই ওই আন্দোলনের সঙ্গে যুক্ত না? মানে তাহলে এখানে যে গণমাধ্যমে বলছে যে 5টা পক্ষ, তাহলে 5টা পক্ষের একটা পক্ষ ওখানে করছে। ওকে, পরিষ্কার। না, এখানে একটু কারেকশন করি। আমরা মূলত আজকে যে আন্দোলন হচ্ছে শিক্ষা ভবনে,
সেই আন্দোলন মূলত আমাদের আন্দোলন, মানে অর্থাৎ স্নাতক সম্মান নাইম হাওলাদার, মাস্টার্স পর্যন্ত। আপনি হচ্ছেন 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন টিমের আপনি প্রতিনিধি। জি জি, একটা বিরতি নিয়ে এসে ওনার কথাটা শুনি, তাহলে একটা বিরতি নিয়ে এসে শুনি, তাহলে একটু পরিষ্কার হবে, একটু সময় দিতে পারবো বেশি। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি একাত্তর জার্নালে, সঙ্গে পাবো আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। নাইম হাওলাদার, প্লিজ আপনি যদি একটু কন্টিনিউ করেন। বিষয়টা হচ্ছে, আমরা গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরবর্তী 5 আগস্টের পরবর্তী আমাদের মূলত দীর্ঘ 7-8 বছরের যে একাডেমিক প্রশাসনিক যে জটিলতাগুলো ছিল, সেই জটিলতাগুলো আমরা নোট করে আমরা মূলত এগিয়েছিলাম শিক্ষার যে ন্যূনতম অধিকারটুকু। আপনি জানেন, বিগত 2017 সালে রাজধানীর সরকারি 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পরে এর অধিভুক্ত হওয়ার পূর্বে যে জৌলুসতা ছিল সেটাও হারিয়েছে। পরিচয় সংকটের পরেই তার পরবর্তীতে একাডেমিক প্রশাসনিক নানা ক্ষেত্রে ভীষণভাবে অবহেলিত হয়েছে, পড়তে হয়েছে বিভিন্ন জটিলতায়। একাডেমিক ক্ষেত্রে আপনাকে যদি একটু খুলে বলি, সেটি হচ্ছে যখন আমরা একটু নেটওয়ার্ক বোধহয় দুর্বল আছে। জি, আমাদের আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকতাম কখন রেজাল্ট দিবে, এরকমের না নিয়ে রাস্তায় দাবি নামানোর পরিবেশ ছিল। তারপর আমরা আসলে আমাদের যে দাবি স্পেসিফিক, সেটি দাবি আদায়ের মতো একটি অনুকূল পরিবেশ হলো। তারপরে আমরা গত বছর সেপ্টেম্বর থেকে আমাদের যে আন্দোলন, যে যাত্রা, সেটি শুরু করেছিলাম। আমি ভালো শুনতে পাচ্ছি না, মানে নেটওয়ার্ক ইস্যু। মারিয়া হক শৈলী, আপনাকে যদি 1 মিনিট একটু আমি দেই, মানে আপনাদেরকে বারবার রাস্তায় আসতে হচ্ছে কেন? আপনাদের তো এটা আসলে, কারণ অনেকবার অসংখ্যবার আপনাদেরকে সামনে আসতে হয়েছে, মানে আপনাদের সঙ্গে কি কেউ কথা বলছে না, বা এটা কোনো যে প্রক্রিয়ায় হচ্ছে আপনাদেরকে নিয়ে বসে হচ্ছে না, মানে কিভাবে হচ্ছে তাহলে? প্রথম কথাটা বলি, বারবার রাস্তায় আসছে কারা? বারবার রাস্তায় আসতেছে যারা আমাদেরকে কথা দিয়ে কথা রাখে নাই। আমি এখানে বারবার একটা কথা বলতেছি যে আমাদের আন্দোলনটা ছিল যে আমাদের কলেজের স্বতন্ত্র ঐতিহ্য রক্ষা করে তারপর হচ্ছে সরকার যা ডিসিশন নেওয়ার নিবে। কিন্তু হঠাৎ করে আমাদের এই আন্দোলনটা ছিনতাই হয়ে যায়, ছিনতাই হয়ে হঠাৎ করে এটা স্কুলিং মডেলের দিকে হচ্ছে আগাতে থাকে এবং তারাই বারবার রাস্তায় নামতেছে। আমরা রাস্তায় নামা শুরু করছি বিগত অল্প কিছুদিন। আমি যদি বলি হাতে গোনা 2 থেকে 3 দিন আমরা রাস্তায় নামছি, যারা হচ্ছে আমরা দেখলাম যে আমাদের যারা প্রতিনিধিরা ছিলেন তারা আমাদের সাথে হচ্ছে একমত না বা আমাদের কথা রাখছেন না। দ্বিতীয় যে বিষয়টা আপনি যেটা বললেন যে কেন হচ্ছে বারবার হচ্ছে আমরা রাস্তায় নামতেছি, অবশ্যই আমাদের সাথে কেউ কথা বলতেছে না। আমি আমার কলেজের কথা বলি, যেমন ইডেন মহিলা কলেজ 153 বছর ধরে এখানে শুধু মেয়েরা পড়াশোনা করতেছে। এখন আমার ঘরে সমস্যা থাকতে পারে, আমার ঘরে মানুষও আছে, আর আমার সমস্যা আমি সংস্কার করব। আমি এই মানুষগুলাকে কোথায় নিব, তাদের হচ্ছে পরবর্তী ব্যবস্থা আমি কি করব, সেটার কোনো সমাধান না দিয়ে আমি হচ্ছে বললাম যে আমি কাঠামো চেঞ্জ করে দিতেছি। আমার ইডেন কলেজে আমি এখানে সহশিক্ষা নিয়ে আসতেছি, আমাদের সাথে কোনো আলোচনা পর্যন্ত হয় নাই, কোনো প্রতিনিধি আমাদের কাছে আসে নাই। এটাই আমার মানে যেটা আইডেন্টিফাই হচ্ছে যে মানে কথা বলা হচ্ছে না, কথা না হয়ে সিদ্ধান্তগুলো আসছে, যে কারণেই নিশ্চয়ই আমার মনে হয় যে নিজেদের মধ্যে কথা বললে এগুলো খুব বড় সমস্যা হয়ে যাওয়ার কথা নয়। কারণ সবারই তো আসলে তার শিক্ষা প্রতিষ্ঠানটাকে ভালো করার দিকেই সবার দৃষ্টি, সবাই এক এক রকমভাবে চাচ্ছেন নিশ্চয়ই। আমাকে শেষ করতে বলা হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের 3 জনকে, নাইম হাওলাদার, মারিয়া হক শৈলী এবং ওয়ালিদ হাসান রাহিম, আপনাদের 3 জনকে যুক্ত হওয়ার জন্য একাত্তর জার্নালে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাই, একই সঙ্গে লোটন একরাম আপনাকে ধন্যবাদ দীর্ঘ সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, আগামীকাল একই সময় দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে পাবো আশা করি।